স্বাগতম ধূলিকোণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রতিবারের মতো আজও হাজির হয়েছি একটা নতুন গল্প নিয়ে। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি তার নাম অশরীরী আমন্ত্রণ। এটি আমাদের ধূলিকোণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের অরিজিনাল নিবেদন। তাহলে চলুন আর দেরি না করে ঢুকে পড়ি আজকের গল্পে। কলকাতার এক পুরনো ফ্ল্যাটে বিকেলের দিকে হঠাৎ করে একটা চিঠি এসে পৌঁছায়। দরজার ফাঁক দিয়ে পোস্টম্যান খামটা ঢুকিয়ে দিয়ে চলে গেছে। খামটা হাতে নিয়ে অর্পিতার বুকটা ধক করে উঠল। প্রেরকের নাম নেই, কিন্তু হাতের লেখাটা অদ্ভুতভাবে চেনা। খাম খুলে সে পড়তে শুরু করলো। ফিরে আয়, ভিটে এখনো আছে, রাত নামার আগেই পৌঁছাস। নিচে কোনো নাম নেই, তবু অর্পিতার মনে পড়ল এই হাতের লেখা সে আগে দেখেছে, অনেক বছর আগে। তার দিদার, যে দিদা একদিন হঠাৎ গ্রামের বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছিলেন। কেউ জানতো না তিনি বেঁচে আছেন না মারা গেছেন। অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর অর্পিতা সিদ্ধান্ত নিল সে যাবে। এতদিনের অমীমাংসিত রহস্যের সামনে দাঁড়িয়ে সত্যিটা একবার নিজে দেখবে। সে সময় ছোট্ট রিনি তার কাছে ছিল, 4-5 বছরের বাচ্চা। বাবা মা বাইরে থাকায় কয়েকদিনের জন্য ওকে রেখে গেছে অর্পিতার কাছে। রিনি দৌড়ে এসে আঁচল টেনে বলল, মাসি, তুমি কোথায় যাবে? অর্পিতা মৃদু হেসে বলল, একটা গ্রামে, আমাদের পুরনো বাড়ি। তুই যাবি? রিনি চোখ বড় করে বলল, গ্রাম মানে যেখানে কি অনেক গাছ আছে? হ্যাঁ, আছে তো, অনেক গাছ, মাঠ, পাখি সব আছে। রিনি খুশি হয়ে বলল, আমি যাব, আমি ভয় পাই না, আমি ব্রেভ, আর আমি পাখি দেখবো। অর্পিতা একটু দ্বিধা করেছিল, কিন্তু ওকে রেখে যাওয়ার কোনো উপায় ছিল না, তাই তাকে নিয়েই রওনা দিল। সকালের ট্রেনে তারা শহর ছাড়ল। জানালার বাইরে ধীরে ধীরে বদলে যেতে লাগলো দৃশ্য। উঁচু দালানের জায়গায় ফাঁকা মাঠ, শুকনো নদী আর দূরের গাছের সারি। দুপুরের দিকে তারা এক ছোট প্রায় জনশূন্য স্টেশনে নামল। নামতেই অর্পিতার মনে হলো জায়গাটা অস্বাভাবিক নিস্তব্ধ। না কোনো মানুষের কণ্ঠ, না কোনো পাখির ডাক। রিনি চারদিকে তাকিয়ে ধীরে বলল, মাসি, তুমি এত চুপ কেন? তারপর কাছে এসে ফিস ফিস করে বলল, এখানে কি কেউ থাকে না? অর্পিতা কোনো উত্তর দিল না, কারণ সে নিজেও একই প্রশ্নের উত্তর খুঁজছিল। রিনি আবার বলল, আমার ভালো লাগছে না, চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। স্টেশন থেকে একটি কাঁচা রাস্তা গ্রামের দিকে এগিয়ে গেছে। তারা সেই পথেই হাঁটতে শুরু করল। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল,
কিন্তু কিছু দূর যাওয়ার পর রাস্তা হঠাৎ করেই ফুরিয়ে গেল। সামনে ঘন জঙ্গল, সূর্য তখন পশ্চিম আকাশে নেমে গেছে, আলো দ্রুত কমে আসছে। রিনি আঙুল তুলে বলল, মাসি, ওই দিক দিয়ে যায়। তারপর একটু থেমে বলল, ওই পথটা কেউ হাঁটে। অর্পিতা কিছু না বলেই এগিয়ে গেল। রিনি ধীরে বলল, আমার হাতটা শক্ত করে ধরো, আমি একা একা হাঁটতে চাই না। জঙ্গলের ভেতর ঢুকতেই বাতাস বদলে গেল, ঠান্ডা, ভারী, নিস্তব্ধ। পায়ের নিচে শুকনো পাতার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ রিনি তার হাত শক্ত করে ধরল। মাসি, কেউ দেখছে। তারপর গাছের দিকে তাকিয়ে বলল, ওই গাছটার পেছনে কেউ লুকিয়ে আছে। অর্পিতা তাকালো, কেউ নেই। রিনি ফিস ফিস করে বলল, ও হাসছে, আমি শুনতে পাচ্ছি। আরো কিছুটা এগোতেই তারা একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। চারদিকে ছড়িয়ে আছে পুরনো কবর, ভাঙা পাথরের ফলক, বাতাসে কেমন ধাতব গন্ধ। রিনি ধীরে বলল, ওরা ঘুমাচ্ছে। তারপর একটু থেমে, ওরা উঠবে না তো? আরো আস্তে বলল, ওরা যদি রেগে যায়? অর্পিতা কিছু বলার আগেই ঠান্ডা একটা কণ্ঠ ভেসে এলো, অন্ধকার থেকে একজন বেরিয়ে এলো। লম্বা, ফ্যাকাশে, চোখে গভীর শূন্যতা। তার ঠিক পেছন থেকে একজন মেয়ে ধীরে সামনে এলো। তার চোখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত স্থিরতা। অর্পিতা কাঁপা গলায় বলল, এখানে এখানে কি হয়েছিল? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অনেক বছর আগে এই গ্রামে ভয়ানক খরা পড়েছিল। জমি ফেটে গিয়েছিল, মানুষ একে একে মরতে শুরু করেছিল। পুরুষটি ধীরে যোগ করল, সেই সময় একজন এলো, নিজেকে সাধক বলতো, কিন্তু সে ছিল কাপালিক। মেয়েটি বলল, সে বলেছিল দেবীকে রক্ত দিলে খরা কেটে যাবে, মানুষ বাঁচবে। প্রথমে একজন নিজের হাত কেটে রক্ত দিল, তারপর আরেকজন, তারপর পুরো গ্রাম। পুরুষটি মৃদু হেসে বলল, কিন্তু সেই রক্ত শুধু দেবীর জন্য ছিল না, তার নিজের সাধনার জন্য ছিল। মেয়েটির চোখে জল এসে গেল। শেষ রাতে সবাই মিলে বেদির সামনে দাঁড়িয়ে নিজেদের শরীর কেটে রক্ত ঢেলেছিল। সে দূরের এক ভাঙা পাথরের দিকে ইশারা করল।
তারপর কেউ আর আগের মতো ছিল না। পুরুষটি মাথা তুলে তাকালো। তাদের ভিতর অন্য কিছু জেগে উঠেছিল। হঠাৎ চারপাশে শব্দ, মাটি কেঁপে উঠছে, কবরের মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে, কেউ যেন ভেতর থেকে উঠে আসছে। রিনি কেঁদে ফেলল। মাসি, ওরা আসছে, আমি ভয় পাচ্ছি। মাসি, সে আঁকড়ে ধরে বলল, তুমি আমাকে ছাড়বে না তো? পুরুষটির চোখ তখন রিনির ওপর, সেই দৃষ্টিতে অদ্ভুত তৃষ্ণা। অর্পিতা বুঝতে পারল এরা আর মানুষ নেই। মেয়েটি হঠাৎ সামনে এসে দাঁড়ালো। নয়ন, থামো। তারপর অর্পিতার দিকে তাকিয়ে বলল, এখান থেকে বেরোতে হলে এখনই দৌড়াও। আলোই একমাত্র আশ্রয়। অর্পিতা আর এক মুহূর্তও দেরি করলো না, রেনিকে কোলে তুলে দৌড়াতে শুরু করলো। পেছনে ভেসে আসছে পা টেনে হাঁটার শব্দ। ফিস ফিস শ্বাসের গরম আওয়াজ। দৌড়াতে দৌড়াতে রিনি কাঁদতে কাঁদতে বলল, মাসি, আমি বাড়ি যাব, প্লিজ মাসি, আমি আর খেলতে চাই না। জঙ্গলের ভেতর দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে গেল। রেনি কাঁদতে লাগলো। মাসি, বাড়ি যাব, কোলে নাও। পেছনে ছায়াগুলো আরো কাছে চলে এসেছে। একটা ঠান্ডা হাত প্রায় ছুঁয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই মেয়েটির কণ্ঠ ভেসে এলো, ওদের আলোয় নিয়ে যাও। অর্পিতা উঠে দাঁড়িয়ে শেষ শক্তি দিয়ে দৌড়াতে লাগলো। সামনে ফিকে আলো ফুটে উঠছে। দৌড়াতে দৌড়াতে রিনি কাঁপা গলায় বলল, মাসি, আলো আসছে, আমরা বাঁচবো তো? আলো যত বাড়তে লাগলো ছায়াগুলো তত পিছিয়ে যেতে লাগলো। অবশেষে ভোর হলো। সব শব্দ থেমে গেল। জঙ্গল আবার নিঃশব্দ। অর্পিতা হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। চারপাশে আর কেউ নেই। রিনি ধীরে বলল, মাসি, ওরা আর আসবে না তো? সে আর গ্রামের দিকে যায়নি, সোজা স্টেশনে ফিরে এসে শহরে ফিরে এলো। তবু একটা প্রশ্ন তাকে ছাড়লো না, চিঠিটা কে পাঠালো? সেদিন রাতেই খামটা আবার খুলে সে খেয়াল করলো শেষে নতুন করে একটা লাইন দেখা যাচ্ছে, আমি অপেক্ষা করছি। হাতের লেখা, তার দিদার। আর তখনই অর্পিতা বুঝল যে দিদাকে সে খুঁজতে গিয়েছিল তিনি হয়তো এখনো আছেন, কিন্তু আর মানুষের মধ্যে নন। তিনি অন্য এক জগতের বাসিন্দা। অশরীরী আমন্ত্রণ তো এইখানেই শেষ, কিন্তু আপনি যদি কখনো চিঠি পান, কোনো পরিচিত বা অপরিচিত হাতের লেখা যদি হঠাৎ আপনাকে ডাকে, আপনি কি প্রস্তুত সেই আমন্ত্রণে সাড়া দিতে?
এই গল্প এইখানেই শেষ নাকি শুরু তা আপনার কাল্পনিক মনই ঠিক করুক। আপনার যদি এই গল্প ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে জানিয়ে দিন যে আপনি আমাদের পাশেই আছেন। এই গল্প উপস্থাপনে যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তারা হলো গল্প পাঠে মণিদীপা, রিনি মিথি, অর্পিতার ঠাকুমা সুমিত্রা, অশরীরী পুরুষ কণ্ঠ ও পোস্টার ডিজাইনিং অভি, অশরীরী নারী কণ্ঠ জয়শ্রী, মূল কাহিনী, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও অর্পিতার চরিত্রে আমি সৌমিলি। তো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আমরা আবার নতুন কোনো রাতের গল্প নিয়ে ফিরব। যতদিন আলো এসে আধার দূর করে ততদিন ভয় লুকিয়ে থাকে, কিন্তু অপেক্ষা করে থাকার মতো কিছু রহস্যও আছে। শুভরাত্রি, সাবধানে থাকুন আর চোখের দৃষ্টি স্পষ্ট রাখুন, কারণ কেউ হয়তো আপনার নামেই চিঠি পাঠাতে পারে কোনো আমন্ত্রণ জানাতে। আর সঙ্গে থাকুন ধূলিকোণার স্বপ্নযাত্রায়।